ওয়েলকাম ব্যাক। সবার মনে একটা প্রশ্ন, ভৌতিক কথা পডকাস্টে কেন এতদিন ঘটনা আসেনি? আসলে শরীরটা খুব খারাপ ছিল, কারণ তোমরা হয়তো সবাই জানো, আবার হয়তো অনেকেই জানো না যে আমার কিডনিতে একটা স্টোন আছে, যেটা খুবই আমাকে জ্বালাচ্ছে বলতে পারো। কারণ সেটা এখন নেমে এসে ইউরেটারে আটকে আছে এবং মাঝে মধ্যেই সেটা আমাকে খুব বিরক্ত করে। তো তাছাড়াও আরও কিছু কারণ আছে, যেই কারণের জন্য আমি এপিসোড আনতে পারিনি। আমি চাইছিলাম না তোমাদেরকে বলতে, বাট তোমাদের এত মেসেজ, বারবার করে সবাই এত টেক্সট করছে, সবার এত প্রশ্ন, তাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের প্রশ্নের জবাব তোমরা পেয়ে গেছো, এবং আমিও আশা রাখছি যে আর হয়তো ডিলে হবে না, এবার থেকে আবার রেগুলার ঘটনা আসবে আশা রাখছি। যাই হোক, একদম আর দেরি করব না। আজকে পডকাস্টে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের এই চ্যানেলের সবথেকে মোস্ট ভিউড যে ভিডিও, সেই ঘটনাটা উনি শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে মধুমিতাদি। মধুমিতাদির ওপর জিন পজেস করেছিল এবং সেই রিলেটেডই একটা ঘটনা তোমরা শুনতে চলেছ। আজকের এই ঘটনাটা একদম অন্য ধরনের, তোমাদের হাড় কেঁপে যাওয়ার মতো ঘটনা। যাই হোক, আর একদম কথা বাড়াবো না, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও। আমরা এখন শুরু করব আজকের পডকাস্ট। হ্যালো অমিত। হ্যাঁ দিদি, কেমন আছো? হ্যাঁ আছি, ভালো আছি। তোমার কালী পুজো কেমন কাটলো বলো? ভালোই কেটেছে, বলবো না খারাপ, বাট এই একটুখানি শরীর খারাপ যাচ্ছে মাঝে মধ্যেই। আমার একটা স্টোন আছে, তো সেই স্টোনটা মাঝে মধ্যেই বিরক্ত করছে। অনেকদিন এপিসোড দিতেও পারিনি পডকাস্টে মোটামুটি। হ্যাঁ আমি তাই চেক করছিলাম, আমি ভাবছিলাম যে তোমার এপিসোড কেন আসছে না। আমি ভাবলাম তোমাকে একটা ফোন করি যে তোমার শরীর খারাপ হলো নাকি। তারপরে দেখলাম 2 days আগে একটা পেলাম, তখন সেটাই শুনছিলাম। তো যাই হোক, তো কিছু করার নেই, এখন প্রত্যেকেরই শরীরে কিছু না কিছু চলছে। ভালো করে ডাক্তার দেখাও ভাই। আর আমি তো আজকে একটা জিনের ঘটনা বলবো, যেটা আমার সাথে ঘটে গেছে। হ্যাঁ একদমই তাই। ব্যাপার হচ্ছে যে আমি আগের ঘটনাতে প্রথম এপিসোডটাতে আমি বলেছিলাম যে যেটাতে আমি ফার্স্ট পডকাস্ট দিই তোমাকে, যে আমার ভেতরে একটা স্পিরিট মানে পজেসড হয়েছিল। তো এটা হওয়ার পর ঘটনাটা আমার ঘটেছিল যে আমার অ্যাকচুয়ালি বলছি, আমি যেখানে থাকি এক্স্যাক্টলি তো আমি বলবো না যে আমি কোথায় থাকি, গড়িয়ায় থাকি, আমি আগে বলেছি এখনো বলছি। তো আমি যেখানে থাকি সেখানকার আমার বাবার যেখানে বাড়িটা করেছে, সেই বাড়ির আশেপাশের পরিবেশটা একটু অন্য ধরনের, ঠিক আছে? সেটা আমি তোমার সঙ্গে তো মানে কথা বলেছি, কিন্তু আমি এতটা ডিটেলসে বলতে চাই না, কারণ নামও আমি এখানে রিভিল করব না। তো সেখানে না আমাদের ব্যাপার ছিল যে সবসময় না লোকে আমাদের পিছনে লেগে থাকতো, মানে আজও লেগে থাকে, কিন্তু তখন একটু বেশি বাড়াবাড়ি করতো। কারণ হচ্ছে সব ওখানে চাইতো যে আমরা যেন উঠে যাই এখান থেকে, হ্যাঁ আমরা যেন না থাকি। কারণ হচ্ছে আমার বাবা যেহেতু এখানে ছিলেন, একটু মানে প্রভাবশালী বলা চলে, কারণ আমার বাবা এই গড়িয়া অঞ্চলে কংগ্রেসের একসময় নেতা ছিলেন, ঠিক আছে? এবারে সেখানে যেহেতু আমার বাবার নাম ডাকটা খুব আছে, আজও আছে আমার বাবার নাম ডাক, আমার বাবাকে খুব রেসপেক্টও করে মানুষজন। তো তাদের না একটু সেক্ষেত্রে খুব জেলাস ফিল ছিল, মানে তাদের ছিল, তাদের আত্মীয় স্বজন যারা এখানে আছে তাদেরও ছিল। তো সেই ক্ষেত্রে তারা আমাদের সাথে সবসময় কিছু না কিছু ভাবে টোন করে কথা বলা বা লেগে থাকে, এগুলো ছিল। তো সেই নিয়ে ওদের সাথে আমাদের একটা বিশাল মানে ঝগড়াঝাটি লেগেই থাকতো, মানে কথা কাটাকাটি যেটা বলে সেটা লেগেই থাকতো, এবং সেটা অনেক উচ্চ পর্যায়ে চলে যেত। আচ্ছা। তো যাই হোক, তো এটা হওয়ার পরে আমার প্রথমে একটা কথা বলে রেখে, আমার বিয়ে হয় 2011 সালে, ঠিক আছে? তো তখন তার আগে আমি কিছু কোনোদিনও বুঝতে পারতাম না যে আমার সাথে কে, কিন্তু 2007 সাল থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। মিনস আমি আগে বলেছি যে আমি প্রফেশনাল সিঙ্গার, আমি অল ইন্ডিয়া ওয়াইজ প্রোগ্রাম করতাম। তো আমার কি হয়, আমি হঠাৎ করে আমার পেটের মধ্যে একটা ছোট্ট টিউমার গ্রো করে। তো টিউমার গ্রো করার পরে আমার অপারেশন হয়, কিন্তু অপারেশনটা হলেও আমার একটা বিশাল আমার শরীরের ক্ষতি হয়ে যায়। সেটা হচ্ছে আমার মানে ইউট্রাসটা ভীষণ ভাবে আমার ইনজিওর্ড হয়ে যায়, ঠিক আছে? এবারে হয়ে যাওয়ার পরে আমার প্রচুর ব্লিডিং প্রবলেম স্টার্ট হয়, তখন থেকে আমার ভেতরে একটা অসুস্থতা ফিল শুরু হয়। তো এই নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমি 6 year অ্যাফেয়ার করি, তারপরে মানে রিলেশনশিপে থাকার পরে আমাদের 2011 সালে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার আগের থেকে আমার এটা হতো না যে আমি না সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, তো আমি দেখতাম কি যে আমার মানে আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলছি, যেহেতু আমি পডকাস্টটা করছি, আমি দেখতাম কি মেয়েদের যে একটা হোয়াইট ডিসচার্জ বলে না, যেটা হয়, তো দেখতাম কি আমার ওটা প্রচন্ড পরিমাণে হতো, প্রচন্ড পরিমাণে।
মানে সেটা আমি মানে ভাবতে পারতাম না। এবং অপারেশন হওয়ার পর এরকম হতো, আমার ভেতর থেকে জল বেরোতো, গরম গরম জল বেরোতো। আমি বুঝতে পারতাম না, ডাক্তারও পর্যন্ত বুঝতে পারতো না যে এটা কেন হচ্ছে। তো অনেক সময় যারা গাইনো পেশেন্ট, যাদের ধরো সিস্টের প্রবলেম আছে, তাদের ওয়াটারফল হয়, কিন্তু ওয়াটারফল এতটা হয় না যেটা আমার হতো। Okay. তো এরকম হচ্ছে। তো আমার 2011 সালে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমি হতো কি, আমার এই গাইনো প্রবলেমের জন্য আমি না সেন্সলেস হয়ে যেতাম। যে এত ব্লিডিং হতো যে আমি সেন্সলেস, আমার শরীরের জোর কমে যেত, মানে ভীষণে, আজও আমার শরীরের জোর প্রচন্ড কম, আমি সেন্সলেস হয়ে যেতাম। তো আমার বাবা সেই জন্য আমাকে বললো যে আমি এভাবে রাখতে পারবো না, কারণ আমার শ্বশুর বাড়িতে একটু প্রবলেম ছিল, শ্বশুর শাশুড়ি খুব অসুস্থ ছিলেন, যাই হোক ওটা পার্সোনাল প্রবলেম ছিল একটা। তো সেই জন্য আমার বাবা বললো যে মেয়েকে আমি ভাড়া রাখবো না, আমার মেয়ের এই প্রবলেম রয়েছে। আমার হাজবেন্ডকে বললো তুমি চলে এসো, আমার তো ছেলে নেই, তুমি আমার বাড়িতে চলে এসো। তো খুব ভালো কথা, আমি এখানে চলে এলাম। তো চলে আসার পরে কি হলো, আমারই মানে অসুস্থতা চলছে, কিছু চলছে, আমার বাচ্চা আসছে না, কিছুতেই আসছে না। তারপরে আমার বাবা না বাড়িটা, মা বললো দেখো বাড়িটা তো খুব একটা সুবিধের নয়, বাড়ি তুমি যেখানে বাড়ি করেছো, আমরা তো অনেক কিছু ফিল করি, বাড়ি এরকম খারাপ থাকলে এরকম হয়, তো তুমি একটু কাউকে একটু ডাকি আমরা ডেকে বাড়িটাকে একটু দেখাই, কি কেন এরকম হচ্ছে, যে মেয়েগুলো অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে তখন আমার বোনের সেরকম কিছু ছিল না, কিন্তু আমার এই ব্যাপারটা আমার মধ্যে দিয়ে আসছিল। বললো দেখো মেয়েটা এরকম অবস্থা হয়, কেন এরকম হয় আমি তো ঠিক বুঝতে পারছি না, একটু বাড়িটাকেও একটু দেখিয়ে নি ভালো করে। তো বাবা বললো যে ঠিক আছে। তো আমাদের বাড়িতে না এরকম করে অনেকেই এসছে, কিন্তু ব্যাপার হচ্ছে যারাই আসতো আমাদের বাড়িতে, তারাই এসে আমাকে না, আমার সামনে কেউ কিছু বলতো না। আমার সামনে থেকে যখন তারা বেরিয়ে যেত, বেরিয়ে যাওয়ার পর বলতো কি যে এই মেয়েটার ভেতরে তো জিন আছে, বলতো এই মেয়েটার ভেতরে জিন আছে, এবং ওকে জিন পজেস করা হয়েছে, ওর সাথে সহবাস করে আর ওকে নিয়ে চলে যাবে, এটা বলতো। তো আমাকে না মানে যারা আনতো তারা আমাকে এসে বলতো, আমার মা বাবাকেও বলতো, বাড়ির সবাইকে বলতো যে এরকম না, ওর ভেতরে জিন আছে বলেছে, আর জিন ওর ভেতরে পজেস করা হয়েছে এবং ওকে নিয়ে চলে যাবে, এটা উনি বলে দিয়েছে। এবং যে কজন এসছে আমাদের বাড়িতে তারা প্রত্যেকেই বলেছে। কিন্তু আমি কখনো না কেয়ার করতাম না, আমি ভাবতাম যে না, আমার তো যা হওয়ার হয়ে গেছে, আমাকে বলেও দিয়েছে যে তোমার ভেতরে কখনো কিছু, মানে যেটা আগে হয়েছিল যে আপনা থেকে পজেস হয়েছিল, সেটা কখনোই সেটা হবে না। তো কে কি, আমি একটু ওরকম টাইপের মেয়ে, মানে ওই তারা মায়ের এটা পড়া, মানে আমার ওই পাওয়ার পর থেকে না, মানে মা তারাকে যখন আমি বুঝেছি মা এই বিপদ আপদ থেকে রক্ষা করে, মায়ের সান্নিধ্যে যাওয়ার পর থেকে না আমার প্রচন্ড পরিমাণে উইল পাওয়ারটা বেড়ে গিয়েছিল। এবারে তখন আমি বিশ্বাসই করতাম না, আমি ওই অবস্থাতে প্রোগ্রাম করেছি, আমি ঘর সংসার করছি, আমার হাজবেন্ড অতটা বুঝতে পারতো না। কিন্তু ব্যাপারটা হতো কি, আমি ধরো যখন আমার হাজবেন্ডের সঙ্গে গিয়ে শুতাম, আমার হাজবেন্ডকে না আমি একটা জিনিস লক্ষ্য করতাম, প্রথম না ওর যেটা এনার্জিটা ছিল, ধরো একটা স্বামী স্ত্রীর যে ব্যাপারটা, সেটা না ও রাত্রেবেলা হলে অনেকটা ঝিমিয়ে পড়তো। আমি অতটা, আমি বলতাম তোমার কি হয়েছে, খালি বলতো কি আমার শরীর খারাপ লাগছে, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে এরকম হতো, কিন্তু আমার ভেতরে না ঘুম আসতো না। আমি এটা যখন আমার বিয়েটা হয়, বিয়ের আগে তো ধরো সবসময় মা বোনের সাথে থাকতাম, রাতের বেলা তাদের সঙ্গে শুচ্ছি, তো আমার এটা আমি বুঝতে পারতাম না। কিন্তু বিয়ের পরে আমি এটা বুঝতে পেরেছিলাম যে আমি ভাবতাম কি হচ্ছে আমার সাথে এটা। আমি যখন একা থাকতাম বাড়িতে, আমার হাজবেন্ড তো বেরিয়ে যেত, এবার দুপুরবেলা যখন আমি বাড়িতে একা থাকতাম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি কিছুতেই ঘুমোতে পারতাম না, আমাকে ঘুমোতে দেওয়া হতো না। যখনই আমি ঘুমোতে যাচ্ছি, একটা তন্দ্রা ভাব মানুষের করে না, যখনই একটা তন্দ্রা ভাব আমি মানে আনার চেষ্টা করছি বা আসছে তন্দ্রা ভাবটা, ঠিক আমার কানের সামনে আমি শুনতে পাচ্ছি একজন, মানে নাকে নাকে একজনের গলা এরম করে ঠিক কাঁদতো আমার কানের সামনে, ঠিক আমার কানের সামনে এসে। এবার আমি না বারে ভাবতাম কি দূর, আমি ঘরে একা আছি, কোনোদিন তো একা থাকিনি, তার জন্য হয়তো আমার এটা হচ্ছে। আমি মানে একদমই আমি গা শোয়া হয়ে গেছিলাম, আমি একদম এই করতে, কিন্তু আমার ভয় লাগতো, গাটা না পুরো ভার হয়ে যেত আমার। আবার কখনো এরকম হতো, ধরো আমার হাজবেন্ডের পাশেই আমি শুয়ে আছি, এবারে কেউ একটা ভারী গলায়, প্রচন্ড ভারী গলায় এবং কর্কশ গলায় এরকম করে কথা বলতো, কি বলতো আমি কিন্তু বুঝতে পারতাম না, জাস্ট কথাটা এরকম হতো, এরকম একটা কথা আওয়াজ হতো, মানে আমাকে কিছু বলছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। এই জিনিসটা আমার বাড়িতে আসার পরও হলো। তখন আমি ভাবলাম আমার হাজবেন্ড তো আমার মানে সামনেই শুয়ে আছে, তাহলে আমার এই জিনিসটা কেন হচ্ছে, আমি কিছুতেই বুঝতে পারতাম না। তারপরে একদিন এরকম হলো যে আমি আমার হাজবেন্ডের সঙ্গে শুয়ে আছি, মানে হঠাৎ করে আমার ঘাটটা ধরে, মানে ও তখন ডিপ ঘুম, আমার তখন ঘুম আসেনি, আমি জাস্ট মানে ঘুমোবো বলে ভাবছি, মানে চেষ্টা করছি আর কি। হঠাৎ করে দেখলাম আমার ঘাটটা ধরে কি যেন একটা খুব জোরে একটা বাড়ি মারলো,
মানে রীতিমতো খাটটা জার্ক করে উঠলো। তখন না আমি ভাবছি কি হলো ব্যাপারটা, আমার তো কিছুই বুঝতে পারছি না যে এরকম ভাবে কেন জার্ক কেন করে উঠবে। তো আমি অতটা কেয়ার করিনি, আমি বললাম হতে পারে, হয়তো আমার একটা ভুল হতে পারে, মনের ভুল হতেই পারে, আমি কিছু বলিনি। তারপরে এরকম হতে হতে তারপরে হঠাৎ করে একদিন আমার হাজবেন্ড এরকম শো করতে না শুটিং করতে, যাই হোক সে বাইরে গিয়েছিল, অত মনে নেই আমার। আমি মা বোনের সঙ্গে, ও যখন থাকতো না আমি মা বোনের সঙ্গে সাথে গিয়ে শুতাম। এবারে আমি যখন একদিন আমার মা বোনের সঙ্গে শুয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার বোন আমাকে বলছে, জানিস দিদি কালকে না আমি একটা জিনিস দেখেছি। আমি বললাম কি দেখেছিস তুই কালকে? বলছে আমি না দেখেছি তুই ডান দিকে শুয়েছিলিস, তো তোর ওই যে ইউট্রাসের জায়গাটাতে না একটা কালো ছায়া বসেছিল, আর বসে পুরো মানে যেরকম বসে থাকে আর কি, মানুষের যেরকম হাঁটু গেড়ে বসে থাকে না, বলছে ঠিক ওরকম করে কালো কুচকুচ একটা ছায়া বসেছিল, এবং কিছুক্ষণ বাদে দেখি কি ওটা না তোর পেটের ভেতরে ঢুকে গেল। আমি বললাম দেখ তুই কি নাকি বলছিস, তোর বিমূর্তি হয়েছে, তোর একদম হ্যালোজিনেশন হয়েছে ওসব। বলছে না দিদি আমি পুরো তাকিয়ে দেখেছি। আমি বললাম এটা হতেই পারে না। আমি বললাম তুই কি করে, আমি তো কিছু ফিল করি না, তুই কি করে দেখবি? তো মা তখন বলছে কি হ্যাঁ তোর মনের ভুল হয়েছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোর মনের ভুলই হয়েছে, ওসব কিছু না। এটা কিন্তু হয়েছিল, ও দেখেছিল যখন আমি বলছি, তারপরে কিন্তু আমাদের বাড়িতে গুণিন এসেছিল, তার আগে আসেনি, ঠিক আছে? তারপরে গুণিন এসেছিল, তখন ওনারা এসে বলেছিলেন যে আমার ভেতরে জিন পজেস্ট করা হয়েছে। তো এরকম দিনের পর দিন চলে। এবারে আমার না এরকম হতো যে আমার হাজবেন্ডের সাথে আমি যখনই ধরো কোনো মিট করতাম, তখনই এরকম হতো না যে সবসময় মানে একটা প্রবলেম যে ওয়াটারফল হচ্ছে, আমি কিছুতেই না মানে ওর সাথে আমি মিটই করতে, মানে আমাদের মধ্যে কোনো মানে সম্পর্ক যাতে না হয় সেই ব্যাপারটা সবসময় রেখে দিত, যে আর খুব মানে সহ্য করতে পারতাম না কোনোভাবেই, মানে প্রচন্ড ঝগড়াঝাটি হাতাহাতি এরকম হয়ে যাচ্ছে, মানে মার কাট অবস্থা। আমার বাবা আমাকে ওপরে নিয়ে যাচ্ছে, বলছে তো এই মানে থাকতেই দেবো না তোদেরকে একসাথে, কখন কি হয়ে যাবে না হবে। মানে ও কিন্তু আমার সাথে ঝগড়া করছে না, ও আমার সাথে কিচ্ছু আজও করে না, আমার হাজবেন্ড আমার সাথে কখনো ঝগড়া করে না, কিন্তু আমি প্রচন্ড মানে রেগে গিয়ে মনে হতো যেন ওকে মেরে ফেলে দিই, ওকে ফাটিয়ে দিই। আমাদের মানে আমরা তো রিলেশনশিপে ছিলাম, আমাদের তো ভালোবেসে বিয়ে, সেখানে তবুও আমার মনে হতো মানে ওকে আমি সহ্য করতে পারছি না, এরকম ব্যাপার হতো আমার। তো আমরা এরকম হওয়ার পরে এরকম দিনের পর দিন চলতে থাকলো। তারপরে আমার এটা হলো যে আমি না হঠাৎ করে, আমি জানি না যে আমার সাথে এগুলো মানে তখন তো বুঝতেই পারতাম না এগুলো কেন হয়েছে। এগুলো আমি তোমার সেকেন্ড পডকাস্টে আমি বলেছি ঘটনাটা, যে আমি এরকম ছায়া দেখতে পেতাম, ছায়ামূর্তি যেগুলো দেখতে পেতাম আর কি। তো সেটা আমাকে পরবর্তীকালে একজন বললো যে তুমি যেগুলো দেখতে পেয়েছো সেটা তোমার ভেতরে যে ছিল সেই তোমাকে দেখা দিত, তোমার আশেপাশে সে ঘুরে বেড়াতো। বললো যে তখন তুমি মাঝে মধ্যে তাকে দেখতে পেতে, কিন্তু তুমি কখনো ফিল করতে পারতে না যে তোমার ভেতরে কিছু আছে, কিন্তু ও তোমাকে নিয়ে চলে যেত। এবারে ব্যাপারটা হয়েছিল যে আমার হাজবেন্ড তো এইভাবে তো আমাদের দিন চলছিল, আমি তার মধ্যে আমি ডক্টর দেখালাম, ডক্টর দেখিয়ে আমি ওষুধ খেতে শুরু করলাম। ওষুধ খেতে খেতে মানে ওষুধ খাচ্ছি, যখন খাচ্ছি ভালো থাকছি না, ছেড়ে দিলে আবার সে একই ব্যাপার চলে আসছে, এরকম আর কি। তো তারপরে আমার হাজবেন্ড একবার কি হঠাৎ করে কি হলো, আসানসোলে গেল একজনের সাথে, তো ওখানে আর কি আমাদের একজন দাদা থাকেন, তার বাড়িতে গিয়েছিল, স্ত্রী নিয়ে গেছিলেন। তো ওনারা আর কি ওখানকার জমিদার ফ্যামিলির মানুষ। এবার ওনারা যদি জমিদার ফ্যামিলির মানুষ, ওনাদের জানো যে আজও মানে যারা জমিদার ফ্যামিলির মানুষ তাদের অনেকেই আছে যাদের তাদের অনেকের সাথে কুলপুরোহিত বলো বা তান্ত্রিক বলো তাদের সাথে অ্যাড থাকে। তো ওই দাদাদেরও অনেক পুরনো শিব মন্দির আছে, তারপরে ওনাদের বাড়িতেও অনেক মানে তন্ত্র সাধক আসেন, এখনো আসেন। তো আমার হাজবেন্ডকে যখন ওখানে নিয়ে গেল, 2-3বারও গিয়েছিল, লাস্টবার যখনও গিয়েছিল তখন এই ঘটনাটা ঘটে। তো আমার হাজবেন্ডকে একজন মানে অঘরী সাধু, উনি আমার হাজবেন্ডের সাথে নিয়ে গিয়ে আলাপ করিয়েছিল, বলেছিল যে ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, একটু দেখুন যাতে ওর জীবনটা উন্নতি হয়, যাতে কাজে কর্মে বাধা না আসে, এরকম নিয়ে গেছিল বলতে দাদা। তখন উনি আমার হাজবেন্ডকে দেখে বলেছিলেন যে আপনার ওয়াইফের নাম কি? তখন ও বললো যে হ্যাঁ আমার ওয়াইফের নাম এরকম মধুমিতা চ্যাটার্জি। তখন বলেছিল যে আপনি, উনি জাস্ট কি চোখটা বন্ধ করেছিল, চোখটা বন্ধ করার সাথে সাথে বলেছে আপনার ওয়াইফের ভেতরে তো জিন সে চালান করা হয়েছে। তখন আমার হাজবেন্ড বলছে আপনি কি বলছেন? বলছে হ্যাঁ আপনার ওয়াইফের ভেতরে জিন চালান করা হয়েছে, এবং ও মানে বেশি দিন ওকে থাকতে দেবে না, ও সঙ্গে নিয়ে চলে যাবে, ওর সাথেও সহবাস হয়। বলছে আপনার ওয়াইফ তো রাতের বেলা হলে একদম অন্যরকম হয়ে যায়, বলছে ঘুম আসে না। তো আমার হাজবেন্ড বললো হ্যাঁ ও তো ঘুম আসে না, মানে আমার ঘুম চলে গিয়েছিল রীতিমতো। বলছে হ্যাঁ ওর তো ঘুম আসে না, বলছে সারা রাত ওর ঘরের মধ্যে পায়চারি করে, সারা রাত তো চুপচাপ করে বসে থাকে,
বলছে হ্যাঁ আপনার ওয়াইফ রাতের বেলা হলে ওর মানে মনের ভেতরে নানান টেনশন ঢোকে, ও আজব আজব মানে কথাবার্তা চিন্তা করতে থাকে এবং ও নিজের মধ্যে এক এক সময় থাকে না। মানে আমি এরকম দেখেছি ঘরের মধ্যে সাপ ঘুরে বেড়াচ্ছে। আমি আমার হাজবেন্ডকে ডেকে বললাম আমি দেখেছি সাপটা এখানে ঢুকেছে, তুমি এখানে থাকো, সাপটা ওখানেই ঢুকেছে, ওই জন্য কোথাও বেরোতে না পারে। আমি আমার বাবাকে ডেকে এনেছি। এবার আমার যেহেতু গড়িয়া ধরো অনেক পুরনো মানুষ তো, তো সেই তো মানে সেই সময় তো তখন তো প্রচুর সাপ, মানে বিষাক্ত বিষাক্ত সাপ ছিল। তো সেই সময় আমার বাবা কি করতো, বেতের যে বড় বড় লাঠি হয় না, সেই লাঠিগুলোকে এনে রেখে দিয়েছিল। তো সেই লাঠি এখনো আজও আমাদের বাড়িতে আছে। তো সেই লাঠিগুলো নিয়ে আমি বাবাকে বললাম, বাবা তুমি তাড়াতাড়ি এসো, ঘরে সাপ ঢুকেছে, আমি দেখেছি, কিছু না হলে মারতে হবে না, তুমি ওকে তাড়িয়ে দাও। তুমি বিশ্বাস করবে না, আমি যেই সাপটাকে আমি নিজের চোখে দেখেছি, যে ও সাপটা আমার সামনে দিয়ে রান্নাঘরের একটা জায়গায় ঢুকে গেল, সেখানে মানে একটা চিপার মধ্যে ঢুকে গেছিল আর কি। সেখানে আমার হাজবেন্ডকে আমি দাঁড় করিয়ে রাখলাম, আমার হাজবেন্ডও সেটাকে বার করতে পারলো না, বাবাও বার করতে পারলো না। মানে রান্নাঘরের কোথাও সেই সাপটা নেই। আমার হাজবেন্ডকে বললাম তুমি কি এখানে, বললো আমি এখানেই দাঁড়িয়েছিলাম। বলছে তুমি যেরকম বলে গেছো, জাস্ট তোমার 2 মিনিটের ব্যাপার। আমি গেছি ওপরে, বাবাকে বললাম বাবা লাঠিটা নিয়ে নেমে এসো, ঘরে সাপ ঢুকেছে, এরকম একটু তাড়িয়ে দিতে হবে। মানে ওটা ছিল তোমার ওই যে ঘর বোড়া মানে না, ঘর বোড়া সাপ ছিল ওটা। কিন্তু আমি দেখেছি রাতের বেলা সাপ, কিন্তু আমি দেখলাম যে ওটা ঢুকলো, কিন্তু ওটাকে আর কেউ খুঁজে বার করতে পারলো না। তো এই ঘটনা হওয়ার পরে তারপরে আমার হাজবেন্ড সেই সময় আর কি, যাই হোক, তো সেই সময় আমার যে তন্ত্র সাধকের সঙ্গে দেখা হয়েছিল, তো সেই সময় না আমি ছিলাম আমার মাসির বাড়িতে। আমি আমার মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেই সময়। তো হলো কি, হঠাৎ করে আমি তখন মাসির বাড়িতে বসে কিন্তু গল্প করছি। রাত্রি তখন কটা হবে, 9টা। আমার মাসির বাড়িতে বসে আমি গল্প করছি। আমার মাসি বারবার করে বলছে তোমাকে খাবার দেবো, ডিনার করে যাও। আমি বললাম না এখন দেবে না, আমাকে পরে দাও, 10টার সময় দাও। তো আমার মাসির বাড়ি এখান থেকে বিশাল কিছু ডিস্টেন্স নয়। তো যাই হোক, তো সেখান থেকে আমি ওখানে সবার সাথে গল্প করছি। হঠাৎ করে না কি হলো, আমার না প্রচন্ড ঘুম পেলো। আমি মানে আমি আর থাকতেই পারলাম না। আমার মাসি ওই মুহূর্তের জন্য একটু গিয়েছিল রান্নাঘরে। তো আমি কি খাটে শুয়ে না আমি পুরো ঘুমিয়ে পড়লাম। তারপরে মানে আমার যাই হোক, আমার মাসি এসে বললো এরকম হঠাৎ করে ঘুমিয়ে পড়েছো, ঠিক আছে। ও আমাকে উঠিয়ে খাইয়ে ঠেকে আমাকে আবার আমার ভাইরা বাড়িতে পৌঁছে দিল। এবং সেই রাত্রে, যেই রাত্রে আমি ঘুমোতে পারি না, আমি সেই রাত্রে একা ঘরে, মা বোনের সাথেও কিন্তু ঘুমোইনি, আমি ঘরে ঢুকে কাউকে না জানি আমি যে এক রাত্রে বিভোর ঘুমিয়েছি। মানে এরকম ঘুম আমার সহজে একা আমি কখনো ঘুমাইনি, আমি এত ঘুমিয়েছিলাম। পরের দিন আমার হাজবেন্ড ফোন করে বললো তোমার কি কালকে রাতে ঘুম হয়েছে? আমি বললাম যে হ্যাঁ আমি না কালকে রাতে খুব পিসফুলি ঘুমিয়েছি। বলছে তুমি, তখন ও বললো যে হ্যাঁ তুমি এখন ঠিক হয়ে গেছো তো, তাই তুমি পিসফুলি ঘুমিয়েছো। আমি বললাম মানে? তখন আমাকে বললো যে তুমি জানো এরকম কালকে একজন সাধুর সঙ্গে, অঘরী সাধুর সাথে আমি মিট করেছি। তো আমাকে এরকম বললো যে আপনার ওয়াইফের ভেতরে জিন চালান করা হয়েছে এবং সেটাকে কিন্তু বার করতে হবে, নইলে কিন্তু ওকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। আর তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে, তুমি যে বলছো তুমি এগুলো দেখতে পাচ্ছ, বা তোমার মনে হচ্ছে যে তুমি এই যে তোমার মানে সিকনেস, তোমার যে ব্যাপারগুলো হচ্ছে, বলছে এগুলো তোমাকে করানো হয়েছে। উনি মানে ওর সেটা শুনলো আর কি, বলেছে আমাকে এটা বললো যে তোমার ভেতরে যেগুলো করেছে এগুলো তোমাকে করানো হয়েছে। তো যাই মানে বলার পরে আর কি, তারপরে হঠাৎ করে কি হলো, আমি বললাম যে তাহলে আমি না সত্যি 9টার সময় বললো তো না। আমি তখন বললাম উনি কি কিছু করেছেন? বললো হ্যাঁ উনি এটা করেছেন। বললো যে উনি আমাকে বলেছিলেন, মানে আমি তোমাকে বলছি না, উনি বারণ করে দিয়েছেন বলতে, উনি যে কাজগুলো করেছিলেন সেই কাজগুলো কাউকে রিভিল করতে বারণ করেছেন, ঠিক আছে। কিন্তু উনি কিছু কাজ করেছিলেন, আমার হাজবেন্ডকে বলেছিলেন। এবং তোমাকে আমি শুধু এইটুকু বলবো, আমার হাজবেন্ডকে কিছু জিনিস আনতে বলেছিলেন, আমার হাজবেন্ড সেই জিনিসগুলো নিয়ে এসেছিল এবং একা বলেছিল যে তুমি একা যাবে, তুমি একা গিয়ে একা নিয়ে আসবে। এবং উনি যেখানে থাকেন সেটা শ্মশান, পুরো শ্মশানের ওপরই থাকেন উনি। এবং বলেছিল যে তুমি এখানে যাবে, ওনারই ওখানে জায়গা ছিল, বলে তুমি ওখান থেকে একা গিয়ে একা নিয়ে আসবে জিনিসগুলো। তো গিয়ে নিয়ে এসেছিল। এবং ও আমাকে শুধু এইটুকু বলেছিল যে আমি যখন আমাকে হাত মুঠো করতে বলেছিল, ও যখন হাতটা মুঠো করেছিল তখন দেখছে কি বলছে আমার হাতের ভেতরে মনে হচ্ছে কিছু একটা পিক 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 করে লাফাচ্ছে। তখন ও বলছে যে এরকম হাতটার মধ্যে এরকম ভাইব্রেশন হচ্ছে কেন, মনে হচ্ছে ভেতরে কিছু লাফাচ্ছে। বলছে হাত খুলবেন না, ওকে আমি নিয়ে চলে এসেছি। এবং আমি যখন বলেছিলাম যে এটা কটার সময় হয়েছে, তখনও আমাকে বললো যে এটা রাত্রি 9টার সময় হয়েছে। এবং রাত্রি 9টার সময় উনি যেই আমার ভেতর থেকে ওটা টেনে বের করেছেন, সাথে সাথে আমার শরীরটা ছেড়ে দিয়েছিল, যার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি তখন বললাম ও আচ্ছা, তার মানে উনি ওটা টেনে নিয়েছিলেন বলে
আমি ঘুমিয়ে পড়েছিলাম। বললো আন্টি সত্যি আমার না শরীরটা খুব হালকা হয়ে গেছিল এবং আমার প্রচন্ড ঘুম এসে গেছে, আমি সাথে সাথে শুয়ে ঘুমিয়ে পড়েছি, আমার কোনো সেন্সই ছিল না সেই সময়। তারপরে আমাকে মানে এখনো পর্যন্ত উনি একটা জিনিস দিয়েছেন এবং আমার হাজবেন্ডকে বলেছেন যে মানে ওই জিনিসটা যেন আমার বাড়িতে যেন রাখা হয়, যেন বলেছেন যে আমি যেখানেই থাকি না কেন ওই জিনিসটা যেন আমার মানে দরজার ওপরই রেখে দেওয়া হয়, যাতে সে কোনোদিনও সে কেন কোনো কোনো মানে নেগেটিভ এনার্জি যেন আমাকে যেন কিছু করতে না পারে বা সেই যেন ফিরে আসতে না পারে। তো আমার হাজবেন্ড বলেছিল যে আপনি মানে কোথায় পাঠিয়ে দিয়েছেন? বললো আমি অনেক অনেক দূরে একটা গ্রামের মধ্যে ওকে পাঠিয়ে দিয়েছি। বলছো একটা গাছে এখন রয়েছে, বলছো ওকে আমি অনেক দূরে পাঠিয়ে। নো ডাউট উনি খুব পাওয়ারফুল ছিলেন, যদিও উনি সেই সময় আমার কাজটা খুব বিনে পয়সায় করে দিয়েছিলেন, কিন্তু এখন উনি আর বিনে পয়সায় কাজ করেন না এবং সেরকম ভাবে কাজ আর এখন করেন না, ঠিক আছে? কারণ এই কথাটা বলার আমার একটাই কারণ, অনেকে বলতে পারে যে আসানসোল থেকেও যদি কেউ শোনে যে উনি কোথায় থাকেন তাহলে অ্যাড্রেসটা বলুন। সুতরাং কেউ যদি শুনে থাকেন তাহলে আমি এইটুকু বলতে পারি, কেউ জানার চেষ্টা করবেন না, কারণ উনি এখন প্রচুর টাকা নেন এবং উনি এখন ভুলভাল কাজ করেন। কেউ হয়তো ওনাকে টাকার লোভ দেখিয়েছে, তার জন্য উনি এখন এতটা প্রফেশনাল হয়ে গেছেন। আমার কাজটা কিন্তু উনি পুরো বিনে পয়সায় করে দিয়েছিলেন, কোনো মানে কি বলবো মানে অর্থর কোনো প্রয়োজন পড়েনি সেই সময়, একেবারেই বিনে পয়সায় করে দিয়েছিল। তো যাই হোক, তো হওয়ার পরে কিন্তু আমার যে ব্যাপারটা হয়েছে না, আমি তোমাকে কি বলবো, আজ পর্যন্ত কিন্তু আমার ইস্যু হয়নি, আজ পর্যন্ত কিন্তু আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে রয়েছি। মানে জানি না ব্যাপারটা কি, কিন্তু আমাকে অনেকেই বলেছে যে আমার গর্ভে নাকি কেউ মানে বান মেরেছে। তো আমি দেখো বান মারাটাকে আমি বিশ্বাস করি না যে তা বলবো না, কিন্তু আবার আমার এটাও আমি ভাবি না যে হ্যাঁ কেউ এটা করতে পারে, হয়তো এটা আমার ভাগ্যে ছিল, সেটা হতে পারে যে আমি এতটা অসুস্থ হয়ে রয়েছি। কিন্তু আমাকে না বলেছিল যে বারবার নেগেটিভ এনার্জি যদি শরীরে প্রবেশ করে তাহলে নাকি একটা মানুষ নাকি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। মানে এটা আমি দেখেছি, আমি যেগুলো শুনি বা আমি যেগুলো মানে কি বলবো এক্সপেরিমেন্ট করি, তো আমার নেগেটিভ এনার্জির ওপরে খুব অ্যাট্রাকশন আছে। মানে তারা কোথায় যায়, মানুষের মৃত্যুর পর কি হয়, কি করে, তারা কিভাবে থাকে, হ্যাঁ, তো তাদের কি ফিলিংসটা হয়, সেগুলোর ব্যাপারে আমি একটু নাড়াচাড়া করি, ঠিক আছে? তো আমি এইটুকু জেনেছি যে অনেক জায়গা থেকে জেনেছি যে এগুলো পজেসড হলে শরীর শারীরিক অবস্থা ভালো থাকে না। আমার এটা হয়েছে, মাথার চুল আমার অনেকটা উঠে গেছে, আগে যে গ্রোথটা ছিল সেই গ্রোথটাও মানে ভলিউমটা অনেক কমে গেছে। তো আর এখনো পর্যন্ত মানে আমি ভীষণ উইক হয়ে থাকি। মানে আমি জিনগুলো খুব ডেঞ্জারাস। এর আগেও এরকম একটা স্টোরি এসেছিল ওনার, তো ওনার বিষয়ে এরকম ছিল, উনি ওনার স্বামীর সাথে কখনোই ভালো সম্পর্ক রাখতে দিত না এবং উনাকে সবসময় বিরক্ত করতো, কেমন হয়তো রাত্রিবেলা বা দুপুরবেলা শুয়ে আছে, মনে হচ্ছে খাটের কাছে কেউ এসে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকাতেই দেখছে মানে একটা ছায়া সরে গেল। আবার কখনো কখনো তো মানে ভয়ঙ্কর দৃশ্য নিয়ে তাকে দেখাও দিত। তারপরে না আমার সাথে সে আমাকে বলেছিল যে দাদা এটাই হয়তো আমার লাস্ট পডকাস্ট, কারণ আমি জানি না আমার কখন কি হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় আমার এখনো ভাবলে কেমন যেন লাগে। তারপরে আমি বহুবার চেষ্টা করেছি। হ্যাঁ মানে একটা এগুলো তো বহু কিছু করেছে, কিছু করতে পারেনি না। ও মাই গড। আমি শুনেছি এরা নাকি পজেসড হয়ে গেলে মানে এক এক সময় নাকি পুরো রক্তের মধ্যে মিশে যায়। মানে পুরো বহুবার করেছি, মানে কন্টাক্ট করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই পাইনি। আচ্ছা আচ্ছা, মানে জিনিসটা খুব বাজে, এক একজনের না এত বাজে ভাবে মানে কিছু ব্যাপারও আবার আছে জানো তো, বলে না যে আমরা এগুলো আজকাল মেয়েরা মানি না, চুল ছেড়ে বেরোনো, বা আমি তো কখনো এগুলো করি না, আমার মা আমাকে কোনোদিনও বলেনি যে মানে সবসময় বলে যে চুল ছেড়ে কখনো যেখানে সেখানে যাবে না। কিন্তু আর এখনকার দিনে দেখি মেয়েরা তো এগুলো কেউ মানে না, অমাবস্যার রাতে আমাদের পাড়াতেও দেখি অনেক মেয়ে চুল ছেড়ে ঘোরাফেরা করে। তো এই জিনিসগুলো করা খুব খারাপ। আর একটা হচ্ছে যেখানে সেখানে না যেতে নেই, যেখানে সেখানে যাওয়াটা উচিত নয়, সে ছেলে কি মেয়ে কি বোথ অফ। কেন কখন বিশেষ করে আমার মনে হয় যে জিন জাতি মানে এতটাই মানে দেখো, যেটা ওদের মধ্যে ভালো খারাপ দুটোই তো আছে, কিন্তু যারা খুবই খারাপ এবং যারা খুব পাওয়ারফুল হয় তারা যদি একবার যদি কোনো মানুষের পিছনে পড়ে যায় না, সেখান থেকে তাকে ছাড়ানো খুব খুব ডিফিকাল্ট হয়ে যায়। মানে আমার খুব ভাগ্য ভালো ছিল যে আমার এটা ছাড়াতে পেরেছে, আমাকে যদি ছাড়াতে না পারতো তাহলে যে কি হতো আই ডোন্ট নো রিয়েলি। মানে আমারটা খুব মানে সেই সময় আমার খুব ভাগ্য ভালো ছিল যে আমারটা উনি করতে পেরেছিলেন। কিন্তু যাই হোক, কিন্তু আজও আমি প্রচন্ড অসুস্থ, এবং শুধু অসুস্থ বলে নয়, আমার কি হয় ব্যাপারটা, আমি তো ভীষণ মা তারাকে মানি, আগেও বলেছি তোমাকে। তো মা তারার বজরংবলীকে আমি ভীষণ ভাবে মানি। আর আমি এটা জানি যে
মানে মা কালীর রূপ হচ্ছে, আর এক রূপ হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণকালী মাকে আমি ভীষণই মানি। তো আমি সেদিক থেকে মানে মায়ের যত রূপ আছে না বলে, আমি মাকে ভীষণ ভাবে আমি মানে যতটুকু পারি আমি স্মরণ করবার চেষ্টা করি। তো তাতে আমার কি হয়, একটা জিনিস হয়, আমার উইল পাওয়ারটা খুব বাড়ে, আমি নিজেই বুঝতে পারি। তো সেখান থেকে আমাকে এখনো যে আমার হয় না তা বলবো না, আমার ভেতরে একটা নেগেটিভ ফিল ব্যাপার আমার রয়েছে, সেটা আমার আগে আমি অতটা বুঝতে পারতাম না। ছোটবেলায় আমার এসব ছিল না। আমার দাদু যখন অসুস্থ হয়ে পড়ে না, তখন থেকে আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছিলাম যে আমার দাদু যখন মারা যায় তার ঠিক আগে, আমার দাদু যখন হসপিটালে ভর্তি, তখন থেকে না আমি একটা স্মেল পেতাম যে মানুষ মারা গেলে যে তোমার ধূপকাঠি, ফুল এসব মিলিয়ে যে একটা স্মেল বেরোয় না, সেই স্মেলটা আমি ধরো বাসে করে যাচ্ছি, আমার মনে হতো যেন বাসে আমি জানলার ধারে বসে আছি, আমার মনে হতো যেন জানলার বাইরেটাতে কেউ আছে। ঠিক ওই স্মেলটা, মানে আমি ধরো বাসটা তো একটু উঁচুই হয়, দুটো সিঁড়ি দিয়ে উঠাটা তো আমি তো বাসে উঠতে হয়, এবারে মনে হতো যেন আমার জানলার পাশে কেউ রয়েছে, মানে জানলার পাশে কেউ ভেসে ভেসে যাচ্ছে, এরকম আমার ফিল হতো। তারপরে তো আমার দাদু মারা গেল, দিদার সময় একই ব্যাপার হলো, এবং আমার দিদা যখন মারা যায়, আমার দিদার একটা বছর যে আমাদের সঙ্গে ছিল, সেই এক স্মেল আমাদের সঙ্গে ছিল, একই স্মেল। তো সেটা আমি ফিল করি। রিসেন্ট আমার এক ভাই মারা গেল, তো ভাই মারা যাওয়ার আমি 5 দিন আগে আমি আমার সেতে আমার যে ফ্ল্যাটে যে ছাদ আছে, তো সেখানে আমি উঠে বসেছিলাম। তো হঠাৎ করে আমি দেখছি কি যে আমার শরীরটা ভালো ছিল না, সত্যি কথা বলতে। আমি তোমাকে বোধহয় বলেছিলাম যে আমি আগস্টে শুটিং থেকে ফিরেছিলাম, তো ফিরে আমি খুব অসুস্থ হয়ে ফিরেছিলাম। তো আমি তো সেখানে আমি গিয়ে বসেছি, তো হঠাৎ করে দেখছি কি যে ওরকম স্মেল আসছে। তখন না আমি মানে খুব হাত জোর করে বলেছি নিজের মনে যে এখানে যেই থাকুন না কেন প্লিজ চলে যান, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা এখান থেকে চলে যান। কিন্তু কিছুতেই যাচ্ছিল না, একবার ডান দিক একবার বাঁ দিক, মানে আমি বুঝতে পারছিলাম যে সে ছেলে বা মেয়ে যেই হোক, সে আমাকে মানে ডান দিক বাঁ দিক কিছুটা বোঝাতে চাইছে। তো আমি তখন নিজের মনে বললাম যে আপনারা কি আমাকে কিছু বলতে চাইছেন? আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমি কি করে বুঝবো? আপনারা তো কিছু বললে আমি শুনতে পাচ্ছি না, আমি কি করে বুঝবো? আপনারা চলে যান, আপনারা আমার সঙ্গে এভাবে আসবেন না, কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। তো যখন যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না, আমি ঠাকুরের নাম নিচ্ছি, কিছুতেই না যাচ্ছে না। লাস্টে আমি কি করলাম জানো? লাস্টে আমি ডান দিকে, মানে বলে নাকি বাঁ দিকে থুতু ফেললে নাকি চলে যায়, মানে থুতুটাকে তো স্পিডটা খুব নাকি ঘেন্না পায়। আমি তখন সেটা করতে বাধ্য হলাম। তো সেটা করার পরে তারপরে না সেটা আর আমার সঙ্গে হলো না। কিন্তু তার নেক্সট দিন আমি অনেক রাতে অব্দি আমি থাকি, মানে আমাদের বিল্ডিং এর ছাদে অনেক রাত অব্দি থাকি। আমার সঙ্গে আরেকজনও থাকে, আমার নেবার। তো ও সে একদিকে থাকে, আমি একদিকে থাকি আর কি, দুটো ছাদ আছে আমাদের, সে একদিকে ওয়াক করে, আমি একদিকে ওয়াক করি, এটাই ব্যাপার। তো যাই হোক, তো আমি সেকেন্ড দিন আমি দেখতে পাচ্ছি যে আমি বসে আছি একটা জায়গার মধ্যে, ঠিক আমার বাঁ দিক থেকেই একদম কোনাকুনি দেখছি কেউ যেন মনে হচ্ছে জুতো দিয়ে ঘষছে, মানে ও আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি এখানে আছি। তো জুতো দিয়ে ঘষছে। তখন আমি ভাবছি এখানে এত এরকম আওয়াজটা হচ্ছে কি করে, মনে হচ্ছে কেন জুতো দিয়ে ঘষছে। তারপরে আমি দেখলাম যে পাশে ওই মেয়েটি ওই দিকে ছাদে আর কি, মানে পাশে যে ছাদ আছে আমাদের দুটো বিল্ডিং আছে, তো দুটো বিল্ডিং এর মানে জোড়া ছাদ আছে, আমাকে পাশে তেমন দেখলাম যে ও তো নিজের মনে হাঁটাচলা করছে। তো এরকম তো না, একদম আমার পাশ থেকে মনে হচ্ছে যেন খড়খড় খসখস করে কেউ যেন জুতোটাকে ঘষছে। তারপরে আমি কি করলাম, বেশি কোনোক্ষণ আর থাকলাম না, আমি মা তারার নাম করলাম, বজরংবলীর নাম করলাম, করে আমি নিচে চলে আসলাম। তো আসার পরে আমাকে অনেকে বললো যে সেই রাতে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, অনেকে আমাকে ফোন করলো, আমি অনেকে ব্যাপারটা বললাম যে জানো তো এই না আমার সঙ্গে 2 দিন পর পর ব্যাপার হয়েছে। কিন্তু আমার মাথায় তখন এটা ছিল না যে আরে আমার বাড়িতে কোনো বিপদ হলে তো আমি তো এটা বুঝতে পারি, মানে স্মেলটা যে এসছে এটা কেন এলো, আমি না সেটা বুঝতে পারছিলাম না। ঠিক 5 দিনের পর আমার বাড়ির থেকে, মানে আমার দেশের বাড়ি থেকে, জলপাইগুড়ি আমাদের বাড়ি, ওখান থেকে ফোন এলো আমার এক ভাই মারা গেছে। তখন আমি আমার মাকে বললাম যে মা আমি না স্মেল পেয়েছিলাম। মা বলে কি বলছিস? আমি বললাম হ্যাঁ, আমি ছাদে বসেছিলাম, আমি না এরকম স্মেল পেয়েছি। তো আমার সঙ্গে এরকম না মাঝে মাঝে এখনো পর্যন্ত হয়, আমি জানি না এগুলো কেন হয়। আমি বিশেষ করে তাবিজ কবজে খুব একটা বিশ্বাস করি না, বা আমি রাখতে পারি না আমার শরীরে। তো সেখানে আমি না এগুলো বুঝি। গতকালও এটা হয়েছে, আমি ফুচকা খেতে গেছি, সেখানে 15 জন মতন দাঁড়িয়ে ছিল, যে আমি যেখানে ফুচকা খেতে গিয়েছিলাম সেই জায়গাটাতে ভীষণ ভালো ফুচকা বানায়, সেই জন্য ওখানে ছেলে মেয়ে বউ সবাই ওখানে দাঁড়িয়ে ছিল ফুচকা খাবে বলে। তো আমিও লাইনের মধ্যে, মানে একটা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম সেফলি। হঠাৎ করে দেখলাম একটা দমকা হাওয়া আমার পিঠের মধ্যে এসে বাড়ি মারলো। তো আমি না হঠাৎ করে মনে হলো যেন কিছু এসে আমার পিঠের মধ্যে একটা বাড়ি মারলো, দেখে আমি পিছনটা ফিরে দিচ্ছি, কই আমার পিছনে তো কেউ নেই।
তখন আমি পাশের জনকে জিজ্ঞাসাও করলাম, আচ্ছা কি হাওয়া আসলো, কোনো একটা কি মানে হাওয়া দিয়ে? তো বললো কই না তো দিদি। আমি বললো কেন? আমি বললাম না কিছু না। আমি বললাম কি জানি, আমার মনে হলো কেউ যেন পাশে এসে দাঁড়িয়েছে। আসলে অনেক সময় মনে হয় তখন মানে পাশ থেকে সে হাসছে, কিন্তু আমি এটা ফিল করলাম। আমি আশপাশ থেকে দেখলাম যে কেউ কি আছে, কেউ কি আমার সামনের দিক দিয়ে বেরিয়ে চলে গেছে। দেখলাম না, আমার সামনের দিক দিয়ে কেউ বেরোয়নি, কিন্তু এটা আমি ফিল করেছি। তারপরে ধরো আমার হাজবেন্ড এখন নেই যেহেতু বাড়িতে, আমি বেডরুমে আমি একাই রয়েছি। আমার ঘরে যারা থাকে তারা তো সবে মানে যার যার ঘরে শেষে শোয়, আমার ঘরে আমি একাই রয়েছি। হঠাৎ করে এই 5-6 দিন আগেকারই ঘটনা বলবো। আমার রাতের বেলা আমার এটা হয়েছে, কেউ যেন এসে, আমি নিজে বুঝতে পেরেছি যে আমাকে কেউ যেন একটা টাচ করলো আমার মানে ডান হাতের বা হাতের দিকে। আমার মানে আমি এটা বুঝি না কি বা হাত হোক বা ডান হাত হোক, যেহেতু আমি শুয়েছিলাম ডান দিকে ফিরে, বা হাতের দিকে আমাকে একটু টাচ করেছে, কেউ একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করেছে। তো আমি সাথে সাথে আমি ঠাকুরের নাম নিই, নেওয়ার পরে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু জানি না, হয়তো বলে স্পিড তো সব জায়গায় থাকে, হয়তো কিছু বলার চেষ্টা করছে, বা হয়তো কানেক্ট করার মানে কিছু একটা হয়তো হবে। কিন্তু একা ঘরে থাকলে দেখো যে কোনো মানুষের তো একটা ভয় লাগে, তাই না? তো সেই জন্য, আর আমি তো সবসময় মাকে ডাকি, সেই জন্য আমার সেটা প্রবলেম হয় না খুব একটা। কিন্তু এই জিন প্রসেস হওয়ার পর থেকে না আমার একটা ব্যাপার হয় যে কখনো কখনো আমার ঘরে আমি যখন একা থাকি, এটা কিন্তু আমার হাজবেন্ড থাকলে হয় না। আমার ঘরে আমার হাজবেন্ড যখন না থাকে তখন কি হয়, আমার ঘরে হঠাৎ করে বাসনের আওয়াজ হয়। মনে হয় যেন কেউ বাসনটা তুলে হঠাৎ করে ছেড়ে দিল, মানে একটা বাসনের ওপর একটা বাসন পড়লো, এই আওয়াজটা হয় আমার ঘরে। এখনো হয়। যদিও আমার হাজবেন্ড চলে গেছে, আজকে আবার বেরিয়েছে, 3-4 দিন হলো, এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এর আগে হয়েছে। এবং এটা আমার গা শোয়া, আমি একজনকে বলেছিলাম, তো সে বললেন যে মধুমিতা তোমার ঘরে যা আছে সেটার জন্য তোমার ঘরে সে প্রবেশ করতে পারছে না, কিন্তু সে যেটা করছে বাইরে থেকে করছে। বলছে তোমাকে কোনো ক্ষতি সে করতে পারছে না, কিন্তু সে যেটা করছে তোমাকে ভয় দেখানোর জন্য সে বাইরের থেকে এই কাজটা করছে। তো সেটা আমি মানে কিছু হলেও ফিল করতে পারি। আমার ঘরে অনেক সময় মানে হয়ে যায়, আমার সঙ্গে বলি না, ঘরে দেখো আমার ঘরে তো গোপাল আছে, তো গোপালের জন্য আমাকে বলেছে তুমি যাকে ঘরে বসিয়েছো সে থাকতে ঘরে তোমার নেগেটিভ এনার্জি ঢুকলেও থাকতে পারবে না। এবং এটা আমি নিজের চোখে দেখেছি। তোমাকে আমি হয়তো এটা গল্পটা বলেছি বলে কিনা আমি জানি না, আমার ঘরে মানে এই 3 বছর আগের ঘটনা ঘটেছিল। আমার ঘরে মানে প্রেত চালান করা হয়েছিল। তো ওই কাচ্চা কালুয়া বলে না ব্যাপারটা, আমি তখন জানতাম না, আমি পরে সেটা জেনেছি। কাচ্চা কালুয়া যেটা বাচ্চাদের স্পিরিট হয়, সেই স্পিরিট আমার ঘরে চালান করা হয়েছিল। এবং সেটা আমি বলেছি কিন্তু আমি জানি না, যদি না বলে থাকি তো আমি নিশ্চয়ই পরে আবার ব্যাপারটা বলবো। তো সেখানে ওটাকে করার পর না, আমি যখন গিয়েছিলাম, ওটার যখন কাজটা করা হয়েছিল আমার ঘরে, তারপরেও আমি দেখেছিলাম, মানে আমাকে 3 দিন করতে বলেছিলেন উনি কাজটা। তো আমি 2 দিন কাজটা করার পর আমি রাতের বেলা নিজের চোখে দেখেছিলাম যে একজন মানে খ্রিস্টান মহিলা টাইপেরই, মানে স্কার্ট পরা, ওপরে একটা মানে কি বলবো তোমার, ওই যে একদম শ্যাওলা কালারের, যে শ্যাওলাও বলবো না, সি গ্রিন টাইপের যে জামাগুলো হয়, সেই হয় না কালারটা আর কি, ওই কালারের মধ্যে ফুল 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 ওরকম টাইপের একটা টপ পরে একজন মহিলা। এবং মহিলাটির তোমার ডিপ ইউ কাট আমরা যেটা বলি ওরকম টাইপের, সাদা পাকা চুল, তুমি ভাবতে পারবে না। আমার দরজার সামনে থেকে আমার বাথরুম পর্যন্ত সে পুরো ভেসে ভেসে গেল। তার মাটির নিচে মানে মেঝে ফ্লোরে তার পা নেই, সে গেছে পুরো হেঁটে গেছে, মানে কি বলবো তোমাকে, মানে হাওয়ায় ভাসতে ভাসতে গেছে। এবং আমি সেটা দেখার পরে আমি নেমে কিছুক্ষণ বাদে, মানে ওটা দেখার পরে আমার অনেকক্ষণ, আমি বেশ কিছুক্ষণ আমি পুরো গা ভার হয়ে গেছিল যে আমি এটা কি দেখলাম। আমি ভাবছি আমি তো ঘরে কাজটা করছি, তারপরে আমি কি দেখলাম। তারপরে আমি যখন গেলাম, গিয়ে দেখলাম কিচ্ছু নেই, ঘরে তো কিছু নেই। তারপরে আমি গেলাম, লাইট জ্বালালাম, আমি ওয়াশরুম গেলাম, আসলাম, জল খেলাম, শুলাম। পরের দিন আমার হাজবেন্ডকে বললাম যে আমি এই জিনিসগুলো আমি দেখেছি। তারপরে আমি ওনাকে জানালাম যে আমি তো এরকম দেখেছি। বললো হ্যাঁ, তুমি বলছে এটা হতে পারে, কারণ যে তোমাকে চালান করেছে সে চেষ্টা করছে হয়তো যে যদি আবার কোনো স্পিড চালান করা যায়, কিন্তু সে আর কিছু পারবে না, কারণ যে ঢুকেছিল সে বেরিয়ে চলে গেছে, তোমার ঘরে সে থাকতে পারেনি। বলছে তুমি যাকে দেখেছো যে হাওয়ায় ভেসে গেছে, ও বেরিয়ে চলে গেছে। এবং বাথরুমে, এবং করা হতো না পুরো বাথরুমের দিক থেকে, মানে ওটা যখন ঘটেছিল সেটাও থাকতো বাথরুমের মধ্যে। আচ্ছা। তো এই ব্যাপারগুলো আমার সাথে ঘটে আর কি। তো জানি না, আমি সত্যি কথা বলতে আমি তাদেরকে একটাই কথা বলি যে তোমরা নেগেটিভ এনার্জি হতে পারো, কিন্তু আমি যার মানে সাধনা করি বলবো না, আমি কখনো সাধনা করি, আমি যার ভক্তি করি বলবো, যাকে আমি মানি, সেটা হচ্ছে মা দুর্গার শতরূপ।
আমি মানে 108 রূপ না কত রূপ বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, আমি মার শতরূপকে আমি মানি এবং আমি প্রত্যেকটা ঠাকুরকে আমি বিশ্বাস করি। আমার ঘরে গোপাল রয়েছে, আমি জানি সে আমাকে ভীষণভাবে আমাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেও, আমি এটা বুঝি। আমি যদি কখনো বলি না যে রেগে গিয়ে ধরো আমার অসুস্থতার জন্য আমি গোপালকে সবসময় খাওয়াতে পারি না, এক এক সময় এতটাই শরীর খারাপ লাগে না যে সংসারে কাজ করে, তখন ধর আজকে আর আমি ঠাকুরের জল দিতে পারছি না, আমি ঠাকুরকে বলি ঠাকুর আমি আজকে তোমাদেরকে জল দিতে পারছি না, তোমরা অন্তত জাগ্রত থেকো, কিন্তু আমি তোমাদেরকে কালকে দেবো। এবার এরকম হলে না এক এক সময় আমি খুব কেঁদে ফেলি, আমার গোপুর জন্য আমি খুব কেঁদে ফেলি যে আমি তোকে রাখতে পারছি না, আমি তোকে ভালো কোনো মন্দিরে দিয়ে আসবো। তুমি বিশ্বাস করবে না অমিত, আমার সাথে এমন এমন জিনিস হয়, তো আমি না তখন বুঝতে পারি যে ও আমাকে ইশারা করছে যে তুমি আমাকে দিয়ে এসো না, আমি তোমার কাছে থাকবো, তুমি যেমনই ভাবে রাখো আমি তোমার কাছে থাকবো। তো সেই জন্য না আমি আজ পর্যন্ত আমি ভাবি যে না তোকে আর আমি মনে কোথাও রাখবো না, কোথাও দেবো না তোকে, আমি তুই যেমন ভাবে থাকতে চাস আমার কাছে তুই তেমন ভাবেই থাক। কিন্তু সত্যি কথা বলতে আমার ইস্যু হয়নি আজও, আমি জানি না আমার লাইফের যে বিশাল কিছু উন্নতি তাও নয়, কেন জানি না আমি মানুষকে ভালোবাসলেও মানুষ অনেক সময় আমার আত্মীয় পরিজন বলো বা আমার নিজের লোকেরা বলো, একমাত্র আমার হাজবেন্ড ছাড়া বাকি যারা আছে না তারাও অনেক সময় আমার শত্রু হয়ে ওঠে, আমি কেন বুঝতে পারি না। মানে অনেকে বলে যে নেগেটিভ এনার্জি যাদের ভেতরে আশেপাশে ঘোরাফেরা করে বা যাদের সঙ্গে মানে যাদের ভেতর পজেস্ট হয় তাদের লাইফটা নাকি খুব দুর্বিষহ হয়ে যায়। তো সেটা কেন, সেটা সত্যি হয় কিনা আমি জানি না, কিন্তু আমার সাথে কিন্তু সত্যি কখনো খুব ভালো হয়, কখনো খারাপ হয়, তো খুব খারাপ হয়। হয়তো এটা অনেক মানুষের জীবনে হয়, এখন তো মানুষের জীবন, এখন মানুষের ধ্যান ধারণা তো অনেক পাল্টে গেছে, আন্তরিকতাও অনেক পাল্টে গেছে। তো সেটা হতে পারে যে হয়তো সামাজিক ভাবে হয়তো এগুলো সমাজের মধ্যে হয়তো এগুলো মানে সিস্টেমেটিক চলে এসে সেটার জন্য হয়তো হচ্ছে, সেগুলোকে তো আমি এইভাবে নিচ্ছি, সেটাও হতে পারে। কিন্তু আমি জানি না, আমার ভেতরে কিন্তু আমার লাইফে অনেক নেগেটিভ কিছু হয়েছে, আজও হয়ে যাচ্ছে। তো এই হয়েছে আর কি আমার লাইফের ব্যাপার। আজও আমি অসুস্থ হয়েই রয়েছি, এখনো পর্যন্ত আমি সুস্থ হতে পারিনি। মানে ডক্টরের কাছে গেলে ডাক্তার বলে একটাই কথা বলে যে না আপনার অপারেশন করবার এখনো কিছু হয়নি, কারণ আপনার সেরকম, কিন্তু আমি কিন্তু অসুস্থ হয়ে রয়েছি। আগের মতন আমার অত ফিল নেই, মানে আমার যখন জিনটা আমার ভেতর থেকে উনি যখন টেনে নিয়েছিলেন তারপর থেকে আমি ধীরে 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 আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, অনেকটা। কিন্তু আমার শরীর একদম মানে ছেড়ে দিয়েছে। মানে আমি যে ধরো আগে প্রোগ্রাম করতে যেতাম, রাত্রি 3টের সময় উঠতাম, উঠে হাওড়া স্টেশন ছুটতাম, হ্যাঁ, তারপরে ধরো এখান থেকে এখানে ওখানে, আজও কিন্তু আমার প্রোগ্রাম আসছে। তুমি বিশ্বাস করবে না, মানে আমি তো ধরো একটা প্রফেশনাল মানুষ, আমি তো অ্যাজ এ প্রফেশনাল তো একটা জায়গায় মানে একটা কি বলবো একটা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছি, যেখান থেকে আমি কাজ করলে আমার একটা মানে মানি ইনকাম হবে, যেটা প্রত্যেকটা মানুষই প্রত্যেকদিন সকালবেলা দৌড়য়, তাই না? তো আমার সেই ব্যাপারটা আমারও আসছে, আমার প্রচুর আমার কাজ আসছে যে হ্যাঁ তুমি কাজ করো, তুমি শো করো, এই করো। আমি সবাইকে বলি হ্যাঁ আমি শো করব, আমি এটা করব, কিন্তু কি কি মানে কি বলবো আমি জানি না কেন, আমার মনে হয় কোনো একটা এনার্জি আমাকে করতে দিচ্ছে না, আমাকে পুরো মানে ঘরের মধ্যে আমাকে পুরো ফেলে রেখে দিয়েছে, আমার ভালোই লাগে না। আবার কখনো এরকম ফিল হয় ঘরে আমি থাকবো না, আমার গতকালই আমার এটা ব্যাপারটা হয়েছে, আমার ঘরে থাকতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটা দম বন্ধ হয়ে আসছে, ঘরে থাকছি মনে হচ্ছে একটা দম বন্ধ হয়ে আসছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না। তো আমার মা এসেছিল সন্ধ্যেবেলা আমার কাছে, অনেকক্ষণ ছিল, বসেছিল। আমি মাকে মানে মা বলছে যাই না তুমি বসে থাকো, তুমি বসে থাকো, তুমি কোথাও যাবে না, মানে আমি ফিলটা করছি যে আমার কিছু ভালো হচ্ছে না, আমার কিছু ভালো লাগছে না। এই ব্যাপারগুলো না আমার এখনো থেকে গেছে, কেন জানি না, কোনোদিন এটা কাটবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমি মানে নিজেকে আমি ভীষণ মানে ফাইটার লেডি, আমি ভীষণ ফাইট করতে ভীষণ মানে ভালোবাসি এবং ফাইট করেও যাই, এবং আমার মনে হয় যে যতই থাকুক না কেন আমি ফাইট করে যাব, আমি যতদিন বাঁচবো আমি ফাইট করে যাব, এবং নেগেটিভ এনার্জির সাথে ফাইট করে যাব, পজিটিভ এনার্জিকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, একটা বিষয় কি বলতো, জিনগুলো খুব ডেঞ্জারাস হয়, এইসব বিষয়ে আমি দেখেছি, মানে তারা কি না করতে পারে একদমই ভাবতেও পারবে না, তুমি যদি বুঝতে না পারো যে জিন আছে, তুমি ধরতেও পারবে না যে আদতে তোমার শরীরে বা তোমার মধ্যে জিন বিরাজ করছে। একদম, এবং সেগুলো কিন্তু কোনো ভালো জিন হয় না, এগুলো তো মানে শুনেছি খারাপ জিন দিয়ে সমস্ত কাজ করানো হয়। হ্যাঁ, ভালো জিন হলে তো সেসব কিছু হবেই না, আর ভালো জিন তো তোমাকে ইয়ে করবে না, ভালো খারাপ বলতে কিছু নেই গো। ব্যাপারটা কি, ব্যাপারটা যারা এসব করে না তারা তাদেরকে দিয়ে করায়, ধরে নাও এবার কারোর যদি বসে কোনো জিন চলে আসে, তারপরে তাকে যদি বলে যে তোকে তুই এটা কর, তো সে নাকি করতে বাধ্য হয়।
বাধ্য মানে হয়, ভালো হ্যাঁ। খারাপের এখানে বিষয়টার থেকে সব থেকে বেশি ম্যাটার করে কে করছে আর কি কারণে করছে। একদমই ঠিক তারা কথা। মুক্তির লোভে না ওটা করতে বাধ্য হয়, এবার না বাধ্য করলেও হয়। তাদের মানে সমস্যা মানে আছে। ওদেরকে তো মন্ত্র দ্বারা বেঁধে দেওয়া হয়, তখন ওরা একদম ওদের পাওয়ার নিজের মানে কি বলবো, মানে নিজেদের পাওয়ারটাই তখন তার কাছে ওরা বেঁধে দেয়, কিছু করার থাকে না, মানে রিমোট কন্ট্রোল হয়ে যায় আর কি, আর কিছু করার থাকে না। তা আমাদের না একটা ব্যাপার হচ্ছিল, আমি জিন ঘটিত ব্যাপার যেহেতু বলছি, আমি এই ঘটনাটা বলে রাখি। এটা আমি আমার বাড়ির জলপাইগুড়ির বাড়ির লোকেদের কাছ থেকেও শুনেছি, আমার বাবা কাকুর কাছ থেকেও শুনেছি, ঠিক আছে। আমাদের জলপাইগুড়িতে একটা হোটেল আছে, তো সেই হোটেলটা যেহেতু আমরা জলপাইগুড়িতে থাকতে পারি না, সেই জন্য আমাদের ওখানে আত্মীয় স্বজনরাই এখন হোটেলটাকে রীতিমতো মানে যেটা দখল করে নেওয়া যেটা বলে আর কি, সেটা করেছিল। কিন্তু আমার দাদু যখন প্রথম হোটেলটা চালু করে, আমি শুনেছি ওখানে নাকি প্রত্যেক দিন একজন মানুষ আসতেন, মানে প্রত্যেকটা দিন একটা টাইমে আসতেন নাকি, রাতের বেলার দিকে আসতেন, এবং সেখানে এসে আমার দাদুর হোটেলে প্রত্যেকদিন খাওয়া দাওয়া করে তারপরে তিনি চলে যেতেন, কিন্তু উনি প্রত্যেকটা দিন আসতেন, ঠিক আছে। এবারে আমার দাদু ডক্টর ছিলেন, আমার দাদু মানে ওনার অনেক নাম ধাম ছিল আর কি, এক সময় তোমার নর্থ বেঙ্গলের দিক থেকে, মানে কালিয়াগঞ্জে বিশেষ করে ভীষণ নাম ছিল। তো আমার দাদুর সেখানে মানে একদিন আমার দাদু ফলো করে যে এই লোকটা প্রত্যেক দিন আমার হোটেলে আসে, এবং হোটেল রমরম করে হোটেল চলতো সেই সময়। তো মানে হোটেলটা ছিল তোমার এই ভাতের হোটেল বলে না, তো এই হোটেলই ছিল। তখন তো রেস্টুরেন্টের অত ব্যাপার ট্যাপার ছিল না সেই সময়, তো ভাতের হোটেলই ছিল। তো আমার দাদু দেখতো মানে এরকম লোকটা আসতো, আর দাদু খেয়ালও করতো যে প্রত্যেকদিন এরকম প্রচুর লোকজন আসছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো দাদু না পার্টিকুলার দেখতো আর অনেক তো লোকজন আসে, কিন্তু প্রত্যেকদিন তো কেউ এরকম আসে না, কিন্তু পার্টিকুলার ইনি কেন আসেন, ইনি আসেন এবং একটা টাইমে আসেন এবং খাওয়া দাওয়া করে উনি চলে যান। আমার দাদু একদিনকে ওনার পিছু নিয়েছিল, তো পিছু নেওয়ার পরে আমার দাদুকে বেশ খানিকটা যাওয়ার পরে আমার দাদুকে উনি বলেছিলেন পিছন ফিরে যে তুমি কোনোদিনও আমার পিছনে আসবে না, যে আমি যে তোমার হোটেলে এসছিলাম তুমি কোনোদিনও আর আমার পিছনে আসবে না। তো দাদু তখন বলেছিল যে আপনি কোথার থেকে আসেন, বলে আমি যেখান থেকে আসি না কেন তুমি আমার পিছু কোনোদিনও নেবে না, এতে তোমার ক্ষতি হয়ে যাবে, বলে তুমি চলে যাও, তুমি বাড়ি চলে যাও, তুমি আমার পিছু নেবে না। তারপরে দাদু আর কোনোদিনও পিছু নেয়নি, আর উনিও নাকি ওই যে দাদু জনের পিছু নিয়েছিল, তারপর থেকে উনি আর আমাদের হোটেলে নাকি কোনোদিনও আসেননি। তো এই ঘটনাটা শুনেছিলাম, দাদু তখন বলেছিল যে হতে পারে যে ওটা হয়তো মানে সবাই বলে ওটা নাকি জিনই ছিল। আমার বাবা কাকুদের মুখেও শুনেছি যে হোটেলে জিনই আসতো, মানে প্রত্যেকদিন জিন এসেই ওখানে খেত, এবং তার জন্য হোটেল খুব চলতো। তো তারপর তো আস্তে আস্তে করে আমার দাদু ওই জলপাইগুড়ি থেকে কালিয়াগঞ্জে শিফট হলো। মানে বুঝতে পারো তো, মানে প্রপার্টি থাকলে যেটা হয়, ভাইরা একসাথে থাকলে যেটা হয়, তো তখন আমাদের হিউজ প্রপার্টি, মানে তুমি সবকিছু ছেড়ে আমার দাদু ওখান থেকে মানে কালিয়াগঞ্জে শিফট করলো। এই হয়েছে ব্যাপার আর কি। কালিয়াগঞ্জটা কোথায়? কালিয়াগঞ্জে পশ্চিম দিনাজপুর আছে না, ওখানে আমাদের বাড়ি ছিল। এখন আমার কিন্তু আমার বাড়ি থেকে কালিয়াগঞ্জ ওই জন্য জিজ্ঞেস করছি, আমার বাড়ি থেকে কালিয়াগঞ্জ 1.5 ঘন্টার রাস্তা। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম দিনাজপুরে। আমরা খুব ছোটবেলায় গিয়েছিলাম, মনে হয় যথাসম্ভব 2 বার গিয়েছিলাম, কিন্তু তারপরে আর আমাদের যাওয়া হয়নি। বাবা ওখানে আমার ছোট কাকু থাকে, আর বাবা আমার যে মেজো কাকু তাদের মানে প্রপার্টি বিক্রি করে চলে এসছে ওখান থেকে। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, তো আমার গল্প এই পর্যন্তই ছিল। নেক্সট দিন আমি অন্য একটা গল্প শোনাবো, যেটা মানে আমার সঙ্গে যেভাবে গল্প তো না, মেন ঘটনা। রিয়েলি এটা ঘটনা, গল্প নয়, এটা ঘটনা। তো আমার বাবার সাথেও এই ঘটনাটা ঘটেছিল, এবং কি ঘটেছিল সেটা আমি পরবর্তীকালে শোনাবো, ঠিক আছে? আচ্ছা, একদম ঠিক আছে গো। আচ্ছা, ওকে, চলো, বাই। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবার যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কি না, তারা একদম দেরি করো না, ঘটনা শেয়ার করে দাও। আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নিও। চলো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।